আমরা ভেক্টর চ্যাপ্টারের 11-এর বিষয়গুলোকে একটু সংক্ষেপে প্রথমে জেনে নিচ্ছি, পরে ডিটেলসে আবার দেখব। তো প্রথম যেটা আমরা দেখছি বক্তব্যটা, সেটা হচ্ছে আমরা এমনিতে সাধারণভাবে জানি যে যে কোনো ভেক্টর রাশি মানে যার মান এবং দিক দুটোই আছে, কিন্তু দিক থাকলেই যে ভেক্টর রাশি হবে এমন কিন্তু কথা নয়। দিক থাকলেও ভেক্টর রাশি নাও হতে পারে। যেমন তড়িৎ প্রবাহ মাত্রা, তার দিক তো আছে, আমরা জানি কারেন্টের দিক পজিটিভ টু নেগেটিভ হয়, ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে কারেন্টের ডাইরেকশান হয়। কিন্তু এই ডাইরেকশান থাকা সত্ত্বেও কিন্তু কারেন্ট কিন্তু ভেক্টর রাশি নয়। কেন না? কারেন্ট এর হিসাব ভেক্টরের নিয়মে হয় না, সাধারণ নিয়মে হয়ে যায়। যেমন যদি আমরা খেয়াল করি যে এইভাবে একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট আসছে 2 অ্যাম্পিয়ার, এই কারেন্টের মধ্যে আসছে 2 অ্যাম্পিয়ার। তো এইখানে যদি একটা তার থাকে তো এখানে কারেন্টের মান হবে কিন্তু 4 অ্যাম্পিয়ার। এবার এটা যদি 60 ডিগ্রি কোণ হয় তাতেও যা হবে। আবার যদি এখানে অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি হয়ে যায়, কারেন্টের মানটা যদি 2 অ্যাম্পিয়ার থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে এখানে 4 অ্যাম্পিয়ারই থাকবে। কিন্তু এটা ভেক্টর রাশি হলে পরে কিন্তু অ্যাঙ্গেল বদলে গেলে পরে 4-এর জায়গায় পাল্টে যেত। ঠিক আছে? অর্থাৎ কারেন্ট কিন্তু ভেক্টর রাশি নয়, ডাইরেকশান থাকলেও কিন্তু ভেক্টর রাশি নয়। নিশ্চয়ই বোঝা গেছে। অর্থাৎ দিক থাকলে ভেক্টর রাশি নাও হতে পারে। ভেক্টর রাশি মানে দিক থাকবে, কিন্তু দিক থাকলেও ভেক্টর রাশি নাও হতে পারে। ঠিক আছে? আমরা পরে একটা বিষয়ে যাব। সেটা হচ্ছে আমরা একটা ভেক্টরকে যদি দুটো উপাংশে ভাঙি, দুটো উপাংশ বলতে একটা অনুভূমিক উপাংশ, একটা লম্ব উপাংশ, যেটা রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট বলা হয়, তখন কিন্তু আমরা দুটোই শুধুমাত্র পাবো। একটা ভেক্টরকে যদি আমরা রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টে ডিভাইড করি, রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট মানে একটা প্লেনে, কিন্তু অবশ্যই একটা প্লেনে যদি রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট মানে যে কম্পোনেন্ট দুটো ডিভাইড করব তাদের মধ্যবর্তী কোণটা 90 হবে। মেন ভেক্টরটা এটা, যদি এটা আর হয়, এটা যদি থিটা হয়, তাহলে এটা আর কস থিটা হবে, এটা আর সাইন থিটা হবে। অর্থাৎ মেন ভেক্টরটা আর, এখন এই যে ভেক্টর উপাংশ দুটো পেলাম আর কস থিটা আর সাইন থিটা, এই উপাংশ দুটোর মধ্যবর্তী কোণ কিন্তু 90। তখন এই দুটোকে বলা হবে রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট। এটা একটা প্লেনের মধ্যে ভাবতেই পারি আর কস থিটাটা এক্স অক্ষ বরাবর আর আর সাইন থিটাটা ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর। তখন এক্ষেত্রে একটা প্লেনের মধ্যে কিন্তু মাত্র দুটোই পাবো। একইভাবে আমরা যখন 3D হিসেবে চিন্তা করব, এটা এক্স অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, এইভাবে যদি ভাবি, তখন কিন্তু 3D হিসেবে একটা ভেক্টরকে 3টে কম্পোনেন্ট ডিভাইড করা যায়। ঠিক আছে? বেশ, এটা আমরা খেয়াল রাখবো যে যদি প্লেনে ডিভাইড করি দুটো রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট, তাহলে কিন্তু দুটো পাবো। আর যদি 3D সিস্টেমে কম্পোনেন্ট চিন্তা করি, তাহলে 3টে কম্পোনেন্ট পাবো। ঠিক আছে? বেশ, এর পরের বিষয়ে যাচ্ছি আমরা। হ্যাঁ, তাহলে আমরা এটা বুঝতে পারলাম। ঠিক আছে? বেশ, এবার আমরা দেখব যে এর পরের পয়েন্ট কী আসছে, আমরা সেটা দেখছি। সেটা হচ্ছে সেই বিষয়টাতে আসছি। সেটা হচ্ছে যদি একটা ভেক্টরকে রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টে, সাধারণভাবে যদি কম্পোনেন্টে ডিভাইড করতে চাই একটা ভেক্টরকে, তাহলে কিন্তু অসংখ্য কম্পোনেন্ট পাওয়া যাবে। মিনিমাম দুটো পাওয়া যাবে, কিন্তু যদি আমরা পেতে চাই তাহলে অসংখ্য পাওয়া যাবে। তার কারণ কি, আমরা যেটা জানি সেটা হচ্ছে একটা ভেক্টরকে দুটো উপাংশে ডিভাইড করতে গেলে মেনলি একটা সামুদ্রিক যদি কমপ্লিট করতে পারি, তাহলে এই সামুদ্রিকের সেই সন্নিহিত বাহু দুটো হচ্ছে ওই কর্ণটা, যদি মেন ভেক্টরটা হয় তাহলে সন্নিহিত বাহু দুটো হচ্ছে কম্পোনেন্ট। তো এরকম বিভিন্ন সামুদ্রিক তৈরি করা যাবে, যেক্ষেত্রে ওই কর্ণটা থাকবে মেন ভেক্টরটা আর সন্নিহিত বাহু দুটো দাঁড়াবে কম্পোনেন্ট। তাহলে এইভাবে ইনফাইনাইট সংখ্যক, অর্থাৎ অসংখ্য কম্পোনেন্ট পাওয়া যাবে, কিন্তু মিনিমাম দুটো পাওয়া যাবে। ঠিক আছে? বেশ,
আরেকটা ছোট্ট মতন ইনফরমেশন, সেটা হচ্ছে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট কিন্তু ভেক্টর কোয়ান্টিটি, ডিস্টেন্স কিন্তু স্কেলার কোয়ান্টিটি। অ্যাকচুয়ালি যদি বৃত্তপথে কেউ ঘোরে, পুরো পূর্ণবৃত্ত যদি ঘোরা হয়ে যায়, তাহলে কিন্তু ডিসপ্লেসমেন্ট 0 হয়ে যাবে, কিন্তু ডিস্টেন্স কিন্তু পরিধির মাপটা হবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি ভেক্টর কোয়ান্টিটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট, আর ডিস্টেন্স অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, স্কেলার রাশি। ডিসপ্লেসমেন্ট অর্থাৎ সরণ হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। বুঝে গেছে? অর্থাৎ সরণ হিসেব করতে গেলে ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের মধ্যে যেহেতু হিসেব করব, তাই ভেক্টরের ভাবনা চিন্তা কিন্তু তার সঙ্গে খেয়াল রাখতে হবে। আর ডিসপ্লেসমেন্ট সেই জন্য পজিটিভ নেগেটিভ দুরকমই হবে। ডিস্টেন্স কিন্তু কখনো নেগেটিভ বলা হবে না, সবসময় পজিটিভ। সেই জন্য ডিস্টেন্স কখনো সময়ের সাপেক্ষে কমবে না, কখনো হয় একই থাকবে থেমে থাকলে পরে, কিংবা বাড়বে। কিন্তু ডিসপ্লেসমেন্ট কিন্তু বাড়তেও পারে, কমতেও পারে। ঠিক আছে, বেশ। এরপরে আমরা এগোচ্ছি এবার আরও বিষয় টুকিটাকি জানার জন্য। এরপরে যে বিষয়টা দেখছি সেটা হচ্ছে স্কেলার রাশি যেগুলো হয় সেগুলো সাধারণভাবে যোগ বিয়োগ হয়ে যায়। অর্থাৎ স্কেলার রাশির কিন্তু যোগ বিয়োগ সাধারণ বীজগাণিতিক নিয়ম, যেটা আমরা জানি একদিন ধরে, সেই সাধারণ বীজগাণিতিক নিয়মে হবে, কিন্তু ভেক্টর রাশি কিন্তু হবে না। ঠিক আছে, ভেক্টর রাশি কিন্তু জিওমেট্রিক্যালি হবে, তার একটা আলাদা নিয়ম আছে, সেই নিয়মটা আমরা ডিটেলসে জানবো। এখন শুধু বিষয়গুলো একটু জেনে নিচ্ছি আমরা, পরে এই বিষয়গুলোকে আরও ডিটেলসে জানব। তো ভেক্টর রাশির কিন্তু জিওমেট্রিক্যালি বলতে সে ব্যাপারটা বুঝে নিচ্ছি একটু। এটা যদি একটা ভেক্টর রাশি হয়, সেটা ফোর্স হতে পারে, ডিসপ্লেসমেন্ট হতে পারে। আর যদি এটা একটা ডিসপ্লেসমেন্ট হয় বা ফোর্স হয়, তাহলে তখন যদি ক্রমানুসারে একটা ত্রিভুজের দুটো বাহুরূপে দুটো ভেক্টর রাশিকে প্রকাশ করা যায়, তাহলে বিপরীত ক্রমে তৃতীয় বাহুটা হবে তাদের লব্ধি। অর্থাৎ এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, তাহলে এটা হচ্ছে লব্ধিটা, বিপরীত ক্রমে তৃতীয় বাহুটা। আর তখন মধ্যবর্তী কোণটা ধরা হবে বাইরের এই কোণটা। ঠিক আছে, আমরা এটা ডিটেলসে পরে দেখব। অর্থাৎ এইভাবে একটা ত্রিভুজ গঠন করে পাওয়া গেল। কখনও আবার এইভাবে ভাবতে পারি, একটা বিন্দুতে যদি দুটো ফোর্স কাজ করে এইভাবে, এখন সেই দুটো ভেক্টরকে যদি আমরা সামান্তরিকে সন্নিহিত বাহু হিসেবে নিতে পারি, তাহলে কর্ণটা হয়ে যাবে তাদের লব্ধি। ঠিক আছে, বেশ। সেই জন্য জিওমেট্রিক্যালি বুঝলাম। আর এটা একটা পয়েন্ট, যেটা হচ্ছে ভেক্টরের ক্ষেত্রে কিন্তু ভাগের কথা কিছু ভাবা হবে না, গুণের কথা ভাবা হবে, কিন্তু ভাগের কথা ভাবা হবে না। ঠিক আছে, ইউনিট ভেক্টরের সম্বন্ধে একটু জানা দরকার। ইউনিট ভেক্টর হচ্ছে যার মানটা এক, কিন্তু ডাইরেকশন আছে। ঠিক আছে, ইউনিট ভেক্টরের ডাইরেকশন আছে, কিন্তু মানটা এক। যেমন আমরা জানি আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। ধনাত্মক এক্স অক্ষ বরাবর কোনো ভেক্টর রাশি কাজ করলে পরে সেটা ফোর্স হতে পারে, ডিসপ্লেসমেন্ট হতে পারে, তখন সামথিং আই ক্যাপ। যেমন যদি বলা হয় 5 মিটার আই ক্যাপ, তাহলে তখন 5 মিটারটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের ভ্যালু, আর আই ক্যাপ বলে দিচ্ছে মানে সেটা ধনাত্মক এক্স অক্ষ বরাবর। একইভাবে জে ক্যাপ দিলে পরে ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর, আর একইভাবে মাইনাস দিলে পরে সেটা ঋণাত্মক বোঝাবে, অর্থাৎ ঋণাত্মক এক্স অক্ষ বরাবর হলে মাইনাস আই ক্যাপ। ঠিক আছে, তো আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপগুলো হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর ইউনিট ভেক্টর, অর্থাৎ যার মান কিন্তু এক, মানে আই ক্যাপ মানে 1 আই ক্যাপ। এবার সেটা ফোর্স, ডিসপ্লেসমেন্ট যে কোনো ভেক্টর কোয়ান্টিটি হতে পারে, সেটা ডাইরেকশন বোঝানোর জন্য আই ক্যাপ, জে ক্যাপ ইউজ করবো। ঠিক আছে, যেটা আমরা বললামই যে ম্যাগনিটিউড অফ ইউনিট ভেক্টর ইজ 1, অর্থাৎ ইউনিট ভেক্টরের কিন্তু মান কিন্তু এক, ডাইরেকশানটা শুধু আছে, মান কিন্তু এক। সেই জন্য যে কোনো মানের সঙ্গে যখন ওই ইউনিট ভেক্টরটা থাকবে, তখন জাস্ট কিন্তু কী হবে না, সে ডাইরেকশানটা বোঝাবে, মানটা কিন্তু দেওয়া থেকে পাশে। যেমন 5 আই ক্যাপ বললাম, এর 5 মিটার আই ক্যাপ মানে সেটা ডিসপ্লেসমেন্টের ভ্যালু হচ্ছে 5 মিটার, আর ডাইরেকশানটা বোঝাচ্ছে আই ক্যাপ। ঠিক আছে, বেশ। ইউনিট ভেক্টরে কিন্তু কোনো এককের কথা ভাবা হবে না, ইউনিট ভেক্টরের কখনো এককের কথা ভাবা হবে না।
ঠিক আছে, ইউনিট ভেক্টরের কখনো এককের কথা ভাবা হবে না। যেমন 5 মিটার পার সেকেন্ড যদি ভেলোসিটি হয়, তাহলে ভেলোসিটি তো অবশ্যই একটা ভেক্টর কোয়ান্টিটি। এর 5 মিটার পার সেকেন্ড পূর্ব দিকে বলতে পারে, 5 মিটার পার সেকেন্ড আই ক্যাপ বলতে পারে, মানে ধনাত্মক 100 খবর, এইভাবে কিছু বলতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি ইউনিট ভেক্টর যখন ভি ক্যাপ বলবো আমরা, যদি ইউনিট ভেক্টরটা কখনো ভি ক্যাপ বলি আমরা, তাহলে ভি ক্যাপ কিন্তু ভি ভেক্টর বাই মড অফ ভি। তাহলে তখন কিন্তু জাস্ট শুধু ডাইরেকশানটা থাকবে, যদি ইস্ট থাকে তাহলে ইস্ট, যদি আই ক্যাপ থাকে তাহলে আই ক্যাপ। তাহলে ইউনিট ভেক্টরটা অ্যাকচুয়ালি ইউনিট ভেক্টরে কিন্তু কোনো ইউনিট থাকছে না, ইউনিট ভেক্টরে কোনো ইউনিট থাকছে না। ইউনিট ভেক্টর শুধু ডাইরেকশানকে প্রকাশ করে, ঠিক আছে। তার কারণ আই ক্যাপ জে ক্যাপটা কোনো অ্যাকচুয়ালি ফিজিক্যাল কোয়ান্টিটি নয়। কখনো 5 মিটার আই ক্যাপ বলবে, কখনো 5 নিউটন আই ক্যাপ বলতে পারো। তাহলে আই ক্যাপটা তো অ্যাকচুয়ালি নিউটন বা মিটার কিছুই নয়। তুই 5 মিটার আই ক্যাপ বলছো, আবার বলছো 5 নিউটন আই ক্যাপ, তাহলে আই ক্যাপটা তো অ্যাকচুয়ালি নিউটনও নয়, মিটারও নয়। তোমাকে পাশে কিন্তু আলাদা করে বলতে হচ্ছে 5 মিটার আই ক্যাপ ডিসপ্লেসমেন্ট, 5 নিউটন আই ক্যাপ ফোর্স। অর্থাৎ সেইভাবে খেয়াল করতে হচ্ছে কিন্তু আমাদের বিষয়গুলো, ঠিক আছে। হ্যাঁ, তো আমরা যেটা বুঝছিলাম যে তার মানে ইউনিট ভেক্টরে কোনো একক থাকে না। তার কারণ পাশে কিন্তু একক দিতে হয়। আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপগুলোর কোনো একক নাই, একক পৃথক করে ইউজ করতে হয়। সেটা ফোর্স হোক, ডিসপ্লেসমেন্ট, যে কোনো ভেক্টর কোয়ান্টিটি সেটা আই ক্যাপ থাকতেই পারে। অর্থাৎ আই ক্যাপ জে ক্যাপের কোনো একক নাই, আলটিমেটলি তার মানে ইউনিট ভেক্টরের কোনো একক নাই, ঠিক আছে। বেশ, একইভাবে আমরা আরও বিষয়ে যাচ্ছি। এভাবে ডাইমেনশনও নাই, একই কারণে বলতে পারি একক নাই এবং সেরকম ডাইমেনশন নাই। কারণ ডাইমেনশন অ্যাকচুয়ালি সেই কোয়ান্টিটি অনুসারে হবে। যদি আমরা ডিসপ্লেসমেন্ট বলি 5 মিটার আই ক্যাপ, 5 মিটার জে ক্যাপ, তো আলটিমেটলি সেখানে ডিসপ্লেসমেন্ট যদি ডিসপ্লেসমেন্টের যা ডাইমেনশন সেটা হবে। কিন্তু আই ক্যাপ বা জে ক্যাপগুলোর তো কোনো ডাইমেনশন নাই, অর্থাৎ ডাইমেনশনও নাই, ইউনিটও নাই, ঠিক আছে। অর্থাৎ একক বা মাত্রা একক ভেক্টরে হয় না। একক ভেক্টরে মান শুধু এক আর ডাইরেকশানটাকে প্রকাশ করে, কিন্তু অ্যাকচুয়ালি শুধুমাত্র একক ভেক্টর যখন খেয়াল করব তখন তার কিন্তু এককও নয়, মাত্রাও নয়, ঠিক আছে। এই আই ক্যাপ জে ক্যাপগুলো নিয়ে কতগুলো ছোটোখাটো নিয়ম একটু খেয়াল রাখার আছে ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট প্রসঙ্গে, সেটা একটু আমরা দেখিয়ে দিচ্ছি। আমরা এগুলো ডিটেলসে পরে কিন্তু আমরা দেখব, এখন সংক্ষেপে একটু জেনে নিচ্ছি। তো আই ক্যাপ ডট আই ক্যাপ অ্যাকচুয়ালি 1 হয়, একইভাবে জে ক্যাপ ডট জে ক্যাপও 1 হয়, কে ক্যাপ ডট কে ক্যাপও 1 হয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এ ডট বি সমান হচ্ছে মড অফ এ মড অফ বি, অর্থাৎ ভেক্টর দুটোর মানের গুণফল ইন্টু কস থিটা, অর্থাৎ থিটার হচ্ছে ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ। এখন যখন আই ক্যাপ ডট আই ক্যাপ নিচ্ছি তখন কিন্তু প্রকৃতপক্ষে আই ক্যাপ ডট আই ক্যাপ মানে একই ডাইরেকশন, অর্থাৎ কোণটা 0 ডিগ্রি, তো কস 0-র মান তো 1, আর আই ক্যাপের মান তো 1 বটে, তাহলে এক এককে 1 হচ্ছে, তাহলে আলটিমেটলি 1 হচ্ছে। কিন্তু একইভাবে যখন আই ক্যাপ ক্রস আই ক্যাপ নেবো, জে ক্যাপ ক্রস জে ক্যাপ নেবো, তখন কিন্তু 0 হয়ে যাবে। তার কারণ ক্রস প্রোডাক্টের ফর্মুলা হচ্ছে এ ক্রস বি ইকুয়াল টু মড অফ এ মড অফ বি সাইন থিটা, আর একটা ভেক্টর ইউনিট ভেক্টর থাকে। অর্থাৎ ক্রস প্রোডাক্ট ক্ষেত্রে কী হয়, ক্রস প্রোডাক্ট করলে একটা ভেক্টর কোয়ান্টিটি পাওয়া যায়, আর ফর্মুলাটা হচ্ছে সাইন থিটা, ঠিক আছে। তো সাইন থিটা যেহেতু হচ্ছে, খেয়াল করো আই ক্যাপ ক্রস আই ক্যাপ মানে আগেই বললাম আই ক্যাপ ক্রস আই ক্যাপ না, আই আর আয়ের মধ্যবর্তী কোণটা 0, তো সাইন 0-র মান তো 0, সেই জন্য আই ক্যাপ ক্রস আই ক্যাপ, জে ক্যাপ ক্রস জে ক্যাপ, কে ক্যাপ ক্রস কে ক্যাপ, এগুলো হয়ে যাবে 0, কারণ ক্রস প্রোডাক্টটা সাইন থিটা, আর একই মানে হচ্ছে কোণটা 0 ডিগ্রি, আর সাইন 0-র মান 0, ঠিক আছে। এবার যখন আমরা আই ক্যাপ ডট জে ক্যাপ বা জে ক্যাপ ডট কে ক্যাপ বা কে ক্যাপ ডট আই ক্যাপ বা আই ক্যাপ ডট কে ক্যাপ মানে আলাদা যদি হয়, আই জে জে কে কে আই আলাদা হলেই মধ্যবর্তী কোণটা 90, কারণ আমরা জানি এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ এদের পরস্পরের মধ্যে সব মধ্যবর্তী কোণগুলো 90 ডিগ্রি, অর্থাৎ আই ক্যাপ ডট জে ক্যাপ মানে মধ্যবর্তী কোণটা 90 মানে আলটিমেটলি কস 90 0, তার জন্য 0 হয়ে যাচ্ছে। আর এদিকে আবার কিন্তু আই ক্যাপ ক্রস জে ক্যাপ বা জে ক্যাপ ক্রস কে ক্যাপ বা কে ক্যাপ আই ক্যাপ এগুলো কিন্তু 0 হবে না, কারণ মধ্যবর্তী কোণটা যখন 90 হচ্ছে কোণ সাইন 90 তো 1, তখন সেটা মান পাবো। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে আই ক্যাপ ক্রস জে ক্যাপ কিন্তু কে ক্যাপ হবে, আর জে ক্যাপ ক্রস কে ক্যাপ হবে আই ক্যাপ, আর কে ক্যাপ ক্রস আই ক্যাপ হবে জে ক্যাপ। এটা যেটা একটা নিয়ম,
সেই নিয়মটাকে খেয়াল রাখতে হবে। এইভাবে এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ আমরা যেটা খানিক্ষণ আগে খেয়াল করলাম, এটাকে ধরলাম এক্স অক্ষ, এটাকে ধরলাম এক্স অক্ষ, অনেকভাবে ধরা যায়, এটা একটা নির্দিষ্ট নিয়ম খেয়াল রাখবে, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। এবার আই ক্যাপ ক্রস জে ক্যাপ, আই ক্যাপ ক্রস জে ক্যাপ মানে এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষ দিকে যখন তুমি ঘোরাবে তখন আলটিমেটলি যেটা হবে খেয়াল করে দিচ্ছি আমি একটু, সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর যখন তুমি রাখবে, ঠিক আছে, ধরো এক্স অক্ষ বরাবর তুমি 4টে আঙুলকে রাখলে, তারপরে এক্স অক্ষ বরাবর আই ক্যাপ হলো, তারপরে যখন এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষ থেকে তুমি যখন এই 4টে আঙুলকে ঘোরাবে, ঘুরিয়ে ওয়াই অক্ষ বরাবর শিফট করাবে, তখন খেয়াল করে দেখো বৃদ্ধাঙ্গুলিটা কিন্তু আলটিমেটলি জেড অক্ষ বরাবর দেখাচ্ছে, অর্থাৎ আই ক্যাপ ক্রস জে ক্যাপগুলো কে ক্যাপ, একইভাবে বাকিগুলো ভাবা যাবে। আরও বলে দিচ্ছি, আই ক্যাপ ক্রস জে ক্যাপ, আই ক্যাপ ক্রস জে ক্যাপগুলো কে ক্যাপ বুঝলে বাকিগুলো বুঝে যাবে। সেটা হচ্ছে আই ক্যাপ ক্রস জে ক্যাপ মানে তুমি এক্স অক্ষ বরাবর প্রথমে 4টে আঙুলকে রাখো, এক্স অক্ষ বরাবর 4টে আঙুলকে রাখার পরে তারপরে তুমি 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে ওয়াই অক্ষ বরাবর শিফট করাও, এমনভাবে রাখো যাতে ঘোরাও। এবার সেইভাবে রাখতে গেলে দেখবে তুমি বৃদ্ধাঙ্গুলটাকে তোমাকে জেড অক্ষ বরাবর রাখতে হচ্ছে, তার মানে আই ক্যাপ ক্রস জে ক্যাপ এগুলো কে ক্যাপ, ঠিক আছে। এইভাবে বাকিগুলো আমরা খেয়াল করতে পারবো, ঠিক আছে।